আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের আলোচনা থেকে আমরা যা জানতে পারবো তা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, দ্বিতীয় মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়, গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়, অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়। প্রথম তিনটা আসলে আমাদের ম্যাথ করতে হবে এবং শেষ তিনটা আমাদের গ্রাফ ছক কাগজে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হবে তার জন্য একটা ছক, এটা মূল বইয়েরই একটা ছক। এই ছক দিয়ে আমি মূলত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় আমি দেখাবো। তবে একটা কথা, যে সবসময় যে ছক থাকবে তা কিন্তু না। আমি এই ছক দিয়ে এই তিনটা আইটেম বা এই ছয়টা আইটেম দেখানোর পরে এইভাবে যদি ছক ছাড়া তোমাদের ঢালাও ভাবে কিছু সংখ্যা দিয়ে 20টা 25টা বা 30টা সংখ্যা দিয়ে বলে যে সেই সংখ্যাগুলো থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয়, সেটাও আমি কিন্তু এই 6টা আলোচনার শেষে দেখাবো। তো এই 6টা আলোচনার শেষে ছক যদি দেয়া না থাকে, ঢালাও ভাবে যদি সংখ্যাগুলো দেয়া থাকে, তাহলে সেটাকে কিভাবে ছকে আমরা পরিণত করব সেটাও কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিবে। তাহলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে চোখ বুঝে তোমরা কিন্তু 2 সেট সৃজনশীল অ্যান্সার করতে পারবা। এছাড়াও এখান থেকে কিন্তু একটা থেকে 2টা বা সর্বোচ্চ 3টাও কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকে। আমার এই আলোচনা বুঝলে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার গুলো তোমরা দিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো এখানে দেখো, আমি আগেই একটা ছক লিখে রাখছি, যে ছকটা তোমাদের মূল বইয়েরই একটা ছক। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা ছকটাকে 5টা কলামে ভাগ করে ফেলবো। প্রথম কলামে আমরা থাকবে আমাদের শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলামে থাকবে আমাদের মধ্যমান, তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা, চতুর্থ কলামে থাকবে আমাদের ধাপ বিচ্যুতি এবং পঞ্চম কলামে থাকবে এফআই আর ইউআই এর গুণফল। তাহলে এখন মধ্যমানটা আসলে কি? মধ্যমান হলো এই যে শ্রেণীব্যক্তিগুলো লেখা হয়েছে, শ্রেণীব্যক্তির শুরুতে যে মান আর শেষে একটা মান, শুরুর মানটাকে বলা হয় নিম্ন সীমা আর শেষের মানটাকে বলা হয় উচ্চ সীমা। এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ক্যালকুলেটরে তোমরা 31 যোগ 40 দিয়ে 2 দ্বারা ভাগ করবা। ভাগ করলে দেখবা যে 35.5 আমাদের মধ্যমান হিসেবে প্রথমটার জন্য তোমরা পাবা। তাহলে আমরা মধ্যমান 35.5 আমরা লিখে ফেললাম। এখন একটা যদি তুমি বের করতে পারো, পরের গুলো কিন্তু আর এইভাবে যোগ করে 2 দ্বারা ভাগ করার দরকার নাই। আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, সেটা হলো যে দেখো, এখানে নিম্ন সীমা কত ছিল? 31। তাহলে 31 থেকে কত হয়েছে? 35.5, অর্থাৎ 4.5 করে বাড়ছে। তাহলে এখানে 41 আছে, তাহলে এখন তোমরা বলো কি হবে? 45.5 হবে। তাহলে আমরা এটাকে 45.5 করে দেব। তারপরে এটা আমাদের কত হবে? এটা কিন্তু 55.5 হবে। এটা কত হবে আমাদের? 65.5। এটা কত হবে আমাদের? 75.5। এটা কত হবে আমাদের? 85.5। এটা কত হবে আমাদের? 95.5। তাহলে একটা যদি আমরা সঠিকভাবে বের করতে পারি, তাহলে কিন্তু বাকিগুলো বের করার জন্য আর আমাদের সময় নষ্ট করা প্রয়োজন নেই। আমরা সরাসরি এই নিম্ন সীমা থেকে কতটুকু বাড়ছে, পরের গুলোর নিম্ন সীমা থেকে তত করে বাড়িয়ে দিলেই আমরা কিন্তু মধ্যমান পেয়ে যাব। এখন গণসংখ্যা, এটা আমাদের ছকেই দেওয়া থাকবে। এই শ্রেণীব্যক্তির মান আর এই গণসংখ্যার মান কিন্তু আমাদের ছকেই দেওয়া থাকবে। তাহলে গণসংখ্যা আমাদের 4, 6, 8, 12, 9, 7 এবং 4, এই গণসংখ্যাগুলো দেওয়া আছে। এখন ধাপ বিচ্যুতি আসলে কি? ধাপ বিচ্যুতি নিয়ে তোমরা অনেকেই কনফিউশন ফিল করো, যে ধাপ বিচ্যুতিতে আমরা শূন্য নেব। শূন্য কিন্তু আমরা যে কোনো জায়গায় নিতে পারি। শূন্যটা আসলে আনুমানিক গড়, আনুমানিক গড় যে ঘরে থাকে সেই বরাবর আমরা শূন্য ধরি। আনুমানিক গড়, এগুলো এই যে আনুমানিক, এইগুলো আনুমানিক, এর মধ্যে থেকে মধ্যমান গুলোর মধ্যে থেকে যে কোনো একটা আনুমানিক গড় নিতে হবে। এখন সবাই যে অনুমান করবে যে 55.5 হবে, বা সবাই যে অনুমান করবে 45.5 হবে, বা সবাই যে অনুমান করবে 65.5 হবে, তা কিন্তু না। এক একজনের অনুমান এক এক রকম হতে পারে। তাহলে কেউ যদি 55.5 নেয়, তারও অঙ্ক যেমন হয়ে যাবে। কেউ যদি অনুমান করে 35.5 নেয়, তারও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। রেজাল্ট কিন্তু আমাদের একই আসবে, আমি দেখাবো তোমাদের। তো আমরা এখানে ধরো এইটাকে আমরা 55.5 কে আমরা আনুমানিক গড় হিসেবে, আনুমানিক গড়ের প্রতীক হলো
এ, স্মল এ দ্বারা আনুমানিক গড়টাকে প্রকাশ করা হয়। এই আনুমানিক গড় বরাবর আমরা জিরো লিখবো, ধাপ বিচ্যুতিটা কি লিখবো, জিরো। এখন তাহলে জিরোর উপরের দিকে আমাদের কিন্তু -1 করে বাড়বে, তাহলে -1 -2, এবং জিরোর নিচ দিয়ে কিন্তু +1 করে বাড়বে, তাহলে 2 3 4। এখন এই যে ধাপ বিচ্যুতি -1 -2 বা +1 +2 +3 +4, এটা কেন হলো, কিভাবে হচ্ছে, এটা কিন্তু আমাদের জানার একটু প্রয়োজন আছে। এটা আমাদের অঙ্কের পার্ট না, তারপরেও জেনে নাও যে কেন -1 হলো, জিরোর উপরে কেন -1 হলো, তারপরে বা -2 কেন হলো, আরো যদি উপরে যেতাম তাহলে -3 -4 এইভাবে কেন হতো। দেখো, ধাপ বিচ্যুতিকে আসলে আমরা যেভাবে লিখতে পারি, ধাপ বিচ্যুতির প্রতীক আমরা ইউআই বলতেছি, আর এখানে হলো xi মাইনাস আমাদের এ হলো আনুমানিক গড়, আর নিচে হলো এইচ। তাহলে আমরা যে ঘরের জন্য ধাপ বিচ্যুতি আমরা বের করতেছি, দেখো ধরো আমরা এই ঘরের জন্য ধাপ বিচ্যুতি, এটা তো জিরোই ধরছি, তারপরে জিরোটা কিভাবে আসে, দেখো আনুমানিক আমরা xi, এইটার xi এর মান কত, এই জিরোর জন্য xi এর মান কিন্তু এই যে মধ্যমান 55.5 বিয়োগ এর মানও কিন্তু আমরা এটাই ধরছি, তাহলে এটাও কিন্তু 55.5ই হলো। আর শ্রেণী ব্যক্তি কিভাবে নির্ণয় করতে হয়, শ্রেণী ব্যক্তি হলো উচ্চ সীমা, মানে এই যে বড় মানটা থেকে ছোট মান বিয়োগ করে যাওয়া হবে, তার সাথে 1 যোগ করবো, অর্থাৎ 40 থেকে 31 বিয়োগ করলে 9 হবে, তার সাথে 1 যোগ করলে 10 হবে। এখন আমাদের দুটো একই জিনিস, একটা আগে যোগ একটা আগে বিয়োগ, মানে উপরে আমাদের 0 হবে, তাহলে পুরোটাই কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তাহলে এটার জন্য 0 হলো। এখন যদি আমরা এই ঘরের জন্য কেন -1 হলো, যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি, দেখো তাহলে এখানে xi এর মান আমাদের এই ইসের জন্য কত, মধ্যমানটা কত, এই ধাপ বিচ্যুতির জন্য আমাদের আছে কিন্তু 45.5, তাহলে মাইনাস এ তো ফিক্সড, এ হলো আনুমানিক গড়, সেটা কিন্তু ফিক্সড 55.5, এবং এইচ এর মান কিন্তু আমরা প্রত্যেকবারই কিন্তু একই মান থাকবে, কারণ যে শ্রেণী ব্যক্তি থেকেই তুমি এইচ কে বাই করো না কেন, সেখানেই কিন্তু আমাদের 10ই হবে, কারণ উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিয়ে তারপরে 1 যোগ করলে 10ই হবে। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে কি -10 আমাদের হবে উপরে, এবং নিচে আমাদের 10, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে -1। ধাপ বিচ্যুতিটা কিভাবে -1 হলো বুঝছো, উপরের 60টার জন্য দেখি যে -2টা আসলে কিভাবে হলো। তাহলে দেখো এখানে ইউআই আমরা কিভাবে বের করব, xi, তাহলে এই ঘরের জন্য বের করতেছি আমরা, তাহলে এখানে xi কত, 35.5 বিয়োগ এর মান তো এখানে, এর মান তো ফিক্সড 55.5, আর আমাদের ধাপ বিচ্যুতি কত, 10, তাহলে এখানে কিন্তু -20 বাজবে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে কিন্তু -2। আশা করি বুঝতেছো তোমরা কিভাবে ধাপ বিচ্যুতি -1 -2 হলো। এরপরে যদি আরো থাকতো তাহলে কিন্তু আমাদের -3 আসতো। এটা আমাদের এভাবে করে দেখানোর দরকার নাই, আমরা আমাদের বেসটাকে স্ট্রং করার জন্য আমি একটু আলোচনা করে দিচ্ছি যে আসলে এখানে -1 -2 0 +1 +1 যদি দেখাই, দেখো +1 কে যদি আমরা দেখাই, তাহলে ইউআই আমরা শুরুতেই আমাদের কি ছিল, মধ্যমান, তাহলে +1 এই ঘরের জন্য আমরা আমাদের মধ্যমান কত, 65.5 বিয়োগ ছিল আনুমানিক গড়, আনুমানিক গড় হলো এর মান, সেটা কত, 55.5, আর নিচে ছিল শ্রেণী ব্যক্তি, যেটা কত, 10। তাহলে বিয়োগ করলে কিন্তু আমাদের +10 হচ্ছে, +10 +10 তাহলে 1, তাহলে আমরা কিন্তু ধাপ বিচ্যুতি 1 এইভাবে কিন্তু, এবং জিরোর উপর থেকে -1 -2 -1 1 করে বেড়ে যাবে, আর নিচের দিকে +1 1 করে বাড়বে। কেন +1 হচ্ছে, কেন +2 হচ্ছে, এখানে কিন্তু আমি সে ব্যাখ্যা দিচ্ছি। এখন পরের ঘরের জন্য +2টা আমরা দেখবো একটু। তাই 2 বরাবর আমাদের মধ্যমান আছে 75.5 বিয়োগ আনুমানিক গড়, সেটা তো ফিক্সড 55.5 আমরা ধরে নিছি। আনুমানিক গড় কিন্তু যেখানে ধাপ বিচ্যুতি 0 হবে সেই বরাবর রাখতে হবে। 0 যদি আমি এখানে নেই তাহলে আমার আনুমানিক গড় কিন্তু এটা হবে, 0 যদি আমি নিচে নেই তাহলে আমার আনুমানিক গড় কিন্তু 95.5 হবে, খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে এটা 10, তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 20/10 মানে 2। তো কিভাবে এই ধাপ বিচ্যুতি 1 2 3 4 এভাবে বাকিগুলো যদি করি, এইভাবেই কিন্তু আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আমি সূত্রটা লিখে রাখছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা কি করব, আমাদের এ লাগবে, এ আমরা লিখে ফেলছি যে 55.5 আমাদের আনুমানিক গড়, সামেশন এ পাই ইউআই লাগবে, এন লাগবে, এইচ লাগবে। এখন এ পাই ইউআই কি, এই যে এ পাই দেখো গণসংখ্যা, আর ইউআই হলো আমাদের ধাপ বিচ্যুতি। তো দুটো এভাবে লিখছি, মানে কি গুণ আকারে লিখবো, তার গুণ, তাহলে 4 আর 2 গুণ করলে 8, আর মাইনাস থাকার কারণে -8, এখানে -6, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়ে যায়, এখানে 12
এখানে 18, এখানে 21, আবার এখানে 16। তাহলে সামেশন মানে যোগফল, কার? এ পাই আর ইউআই এর যোগফল। তাহলে আমরা যদি যোগ করি, দেখো এখানে -14 হবে, তাহলে 16, 21, 16 আর 21 37, 37 আর 16-তে 53 হবে। আমাদের এ পাই ইউআই পেলাম আমরা 53। এখন আমাদের মোট গণসংখ্যাটা লাগে। মোট গণসংখ্যাটা এই যে এন আছে, এটা হলো মোট গণসংখ্যা। তাহলে এন মানে এটা আমরা যোগ করে দেবো, 4, 6, 10, 10 আর 8-এ 18, 12-তে 30, 39, 46, 50 হবে। এখন দেখো আমরা তাহলে কিন্তু সবগুলো মানই এখন আমরা জানি। এ কত? এই যে আনুমানিক গড় এখানে। এ পাই ইউআই, সামেশন এ পাই ইউআই কোনটা? এটা। আমরা এন এর মান কোনটা? এটা। এইচ কি? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে আমরা একটু লিখে নেব যে এখানে এ ইকুয়াল 55.5, তারপরে এন 50, সামেশন এ পাই ইউআই ইকুয়াল 53 এবং এইচ, তাহলে বড়টা যে কোনো শ্রেণী ব্যবধানের বড়টা বিয়োগ ছোটটা যোগ করে দেবো 1। তাহলে এটা কত? 9 যোগ 1 মানে 10। আমরা আমাদের প্রয়োজনীয় সব তথ্য পেয়ে গেছি। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা লিখবো আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান এ প্লাস সামেশন এ পাই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই, দেখো এ ছিল আমাদের 55.5, সামেশন এ পাই ইউআই পেয়েছি আমরা 53, এন পেয়েছি 50 এবং এইচ পেয়েছি 10। এখন এই অংশের কাজ কিন্তু গুণের কাজ কিন্তু আমাদের আগে করে নিতে হবে। তাহলে 55.5 প্লাস এটা যদি আমরা এই 10 উপরে যা গুণন হবে তাহলে 530 ভাগ 50। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10.6। তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে এটা কিন্তু হবে 66.1। এটাই হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যতটুকু করে ফেলছি ওখান থেকেই আমাদের কিন্তু হয়ে যাবে। আনুমানিক গড় যেটা, সেই আনুমানিক গড় আমরা যেটাই নেই না কেন আমাদের কিন্তু রেজাল্ট একই হবে। এখন আমরা আনুমানিক গড়টা আমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় নিয়ে দেখবো যে আমরা এই রেজাল্টটাই পাবো। অর্থাৎ আনুমানিক গড় নিয়ে হেজিটেশনে ভোগার কোনো কারণ নাই যে আনুমানিক গড়টা কোথায় নিতে হবে, এই ঘরে নিবা না এই ঘরে নিবা না কোন ঘরে নিবা, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার একদমই দরকার নাই। দেখো এখন আমি একদম উপরে দেখাবো। আমি ধরে নিলাম যে এইটা এখন আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়কে আমরা এ প্রতীক দ্বারা লিখে থাকি। তাহলে আনুমানিক গড় বরাবর যে ধাপ বিচ্যুতি, এটাকে কিন্তু আমরা 0 লিখি। তাহলে এটা আমাদের 0। পাশাপাশি এখন আমরা নিচের দিকে যত নামবো তত কিন্তু +1, +2, +3, +4, +5, +6 এইভাবে কিন্তু আমাদের ধাপ বিচ্যুতি গুলো বেড়ে যাবে। কিভাবে ধাপ বিচ্যুতি 1 হয় 2 হয় এটা কিন্তু আমি প্রথম অংশে দেখিয়েছি, যারা দেখো নাই দেখে নিতে পারো। তো যাই হোক, এখন যদি আমরা এ পাই ইউআই অর্থাৎ এই দুটো গুণ করে যা হবে তাই লিখবো। তো 0-এর সাথে 4 গুণ করলে, 0-এর সাথে আমরা যেটাই গুণ করবো না কেন 0ই হবে। 6-এর সাথে 1 গুণন করলে আমাদের 6 হবে। 8-এর সাথে 2 গুণন করলে আমাদের 16 হবে। 12-এর সাথে 3 গুণন করলে আমাদের 36 হবে। 9-এর সাথে যদি আমরা 4 গুণন করি তাও আমাদের 36 হবে। এবং 7-এর সাথে 5 গুণ করলে কিন্তু আমাদের 35 হবে। এবং 4-এর সাথে যদি আমরা 6 গুণন করি তাহলে কিন্তু আমাদের 24 হবে। তাহলে এখানে গণসংখ্যাগুলোর যদি আমরা যোগ করি তাহলে এটাকে এন প্রতীক দ্বারা লেখা হয়। তাহলে এটা কত হয় আমরা দেখছি যে 50 হয়। আর এখানে যদি আমরা সামেশন এ পাই ইউআইটা লিখি, সামেশন এ পাই ইউআই মানে কি? যে এ পাই ইউআই এর সমষ্টি বা যোগফল। তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু আসবে 153। এখন আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ফর্মুলা, সেই ফর্মুলায় যদি এটা অ্যাপ্লাই করি, আমরা জানি যে এ প্লাস সামেশন এ পাই ইউআই ডিভাইডেড এন ইন্টু
এইচ। এখন যদি মানগুলো আমরা বসাই, দেখো এর মান আমরা কত, আনুমানিক গড়, এই যে আমরা এইটা ধরছি, মনে রাখবা যেখানে এ ধরবো আমরা যে মধ্যমান বরাবর কলামে আমাদের আনুমানিক গড় ধরা লাগবে, এই কলাম ব্যতীত কিন্তু অন্য কোথাও আমাদের আনুমানিক গড় আমরা ধরতে পারবো না বা ধরা যাবে না। আনুমানিক গড় হবে মধ্যমানের যে কোনো একটা, যেটাতে ধরবো সেই বরাবরই কিন্তু আমাদের ধাপ বিচ্যুতিটা শূন্য নিতে হবে। আমরা এটা ধরছি, এটা শূন্য। আমরা যদি অন্য কোথাও নিতাম, যেখানে এর আনুমানিক গড় আমরা নেব সেই বরাবরই কিন্তু আমরা ধাপ বিচ্যুতিটা শূন্য নিয়ে নেব। তাহলে এই ক্ষেত্রে আমাদের 35.5 প্লাস সামেশন এ পাই ওয়াই 153, আমাদের এন এর মান 50 এবং শ্রেণী ব্যবধান কিন্তু 10। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে, তোমরা একবারে করে ফেলো, এটা উপরে যা গুণন হবে মানে 1530 হবে, 1530কে 50 দ্বারা ভাগ করলে কি হয় দেখো। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে 30.6। এখন এই 30.6 আর 35.5 এটা কিন্তু আমরা যদি যোগ করে দেই 66.1 হবে। আমাদের কিন্তু আগেও কিন্তু এই 66.1 আসছিল। তো দেখো আনুমানিক গড় আমি এখানে ধরলাম, তো তাও আমার রেজাল্ট যেটা আসছে, আমি যখন এখানে ধরছিলাম তখনও কিন্তু আমরা একই রেজাল্ট পেয়েছিলাম। অতএব আনুমানিক গড় নিয়ে হেজিটেশনে ভোগার কোনো কারণ নাই। এখন আমি দেখাবো আনুমানিক গড়টা যদি এখানে বা মাঝামাঝি কোথাও না ধরে একদম নিচে ধরা হয় তাহলেও কি আমাদের এই রেজাল্টটা আসবে? হ্যাঁ আসবে। তাহলে আমি একটু দেখাই, তোমরা দেখো। তাহলে দেখো এখন এই নিচেরটা আমরা আনুমানিক গড় হিসেবে কাউন্ট করলাম। তাহলে আনুমানিক গড় যেটা নেব সেই বরাবর কিন্তু ধাপ বিচ্যুতি আমাদের 0 হবে। তাহলে এখানে আমাদের 0 হলো। এখন উপর দিয়ে যেহেতু ফাঁকা ঘর আছে তাহলে -1 করে কিন্তু আমাদের এখানে বেড়ে যাবে। তাহলে এখন এগুলো যদি আমরা গুণ করি, 424 আর মাইনাস থাকার কারণে -24, আর এখানে -30, এখানে -32, এখানে -36, এখানে -18, এখানে -7, এখানে 0। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কিন্তু আসবে -147। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এখন এর মান কত, 95.5, 95.5 প্লাস সামেশন এ পাই ইউ এর মান কত, সামেশন এ পাই ইউ এর মান হলো -147। এন কত আমাদের, এন কিন্তু 50 গুণন এইচ কত, এইচ কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান, আমরা সেটা 10। তাহলে এখানে 95.5, এই দুটো চিহ্ন পাশাপাশি রাখা যাবে না, গুণ করে দিতে হবে চিহ্নগুলো, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এই 10 উপরে যা গুণন হলে আমাদের এটা হবে, আর নিচে 50 দ্বারা ভাগ করলে আমাদের যে মানটা আসবে দেখো এখানে আমরা পাবো 29.4। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 66.1 পাবো। অর্থাৎ দেখো আনুমানিক গড় তুমি কোথায় নিবা এটা নিয়ে তুমি একদমই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তুমি যেখানে খুশি আনুমানিক গড় হিসেবে নিয়ে নিতে পারো। তুমি এখানে নিতে পারো, 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 যেখানে খুশি। তবে মনে রাখবে যেখানে আনুমানিক গড় নিবা সেটা আমাদের এ হবে। আর এ বরাবর যদি এখানে নেই তাহলে জিরোটা কিন্তু এখানে লিখতে হবে। আমি যদি এখানে নেই জিরোটা কিন্তু এখানে লিখতে হবে। এটুকুই শুধু মনে রেখো, আর বাদ বাকি ক্যালকুলেশন গুলো ঠিক মতো করে সূত্রে ফেলে দিবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের হয়ে যাবে। তো এখন আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা যেটা হবে সেটা আমরা একটু মনে রাখবো। মধ্যক ইকুয়াল লেখা যায় এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস ক্যাপিটাল এফ অফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। তাহলে এখানে কোনটা কি, আমরা যদি এদের একটু পরিচয়টা দেখে নেই, যে এখানে এল হলো নিম্নসীমা। কোন শ্রেণীর নিম্নসীমা? আমরা জানি নিম্নসীমা কোনগুলো, এই যে এটা হলো শ্রেণী ব্যক্তি, এই শ্রেণী ব্যক্তির শুরুটা হলো ছোট মানটা নিম্নসীমা, বড় মানটা উচ্চসীমা। তাহলে কোন শ্রেণীর নিম্নসীমা নেব? আমাদের তো এখানে শ্রেণী ব্যক্তি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তাহলে আমরা কোনটা নেব? আমরা নেব মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণী, এটা হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তারপরে আমাদের আছে এন। এন তো আমরা অলরেডি জানি যে এন হলো গণসংখ্যার যোগফল, গণসংখ্যার যোগফল। এরপরে আছে আমাদের ক্যাপিটাল এফ অফ সি, এটা হল মধ্যক শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার
পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। এটা আমাদের ক্যাপিটাল এফ অফ সি গেল। এইচটা তো আমরা জানি চেনি ব্যবধান, এবং স্মল এফ অফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা থাকবে। সূত্রে যে প্রতীকগুলো ইউজ করা হয়েছে, কোন প্রতীক দ্বারা আসলে কি কাকে বোঝানো হয়েছে, এটা কিন্তু আমরা না বুঝলে কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। তো যাই হোক, চলো আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। মধ্যক নির্ণয়ের জন্য প্রদত্ত ছকটাকে আমরা 3টা কলামে ভাগ করে ফেলবো। তাহলে দেখো, আমরা 3টা কলাম করব, 1টা 2টা। তাহলে প্রথমে আমাদের থাকবে শ্রেণী ব্যক্তি, তারপরে থাকবে গণসংখ্যা, তারপরে থাকবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, এখন শ্রেণী ব্যক্তি আমাদের প্রথম শ্রেণী ব্যক্তি 31 থেকে 40, দ্বিতীয় শ্রেণী ব্যক্তি 41 থেকে 50, তৃতীয় শ্রেণী ব্যক্তি 51 থেকে 60, চতুর্থ 61 থেকে 70, পঞ্চম 71 থেকে 80, ষষ্ঠ 81 থেকে 90 এবং সপ্তম 91 থেকে 100। তাহলে গণসংখ্যা কোনগুলো আছে আমরা যদি একটু লিখে ফেলি। দেখো, গণসংখ্যা আমাদের আছে 4, 6, 8, 12, 9, 7, 4। এখন ক্রমযোজিত গণসংখ্যা মানে হলো যে গণসংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করতে হবে। তাহলে আমরা এই ঘরে লিখবো, তাহলে উপর থেকে এই ঘর পর্যন্ত একটাই আছে, তাহলে এটা এই ঘরে লিখবো 2 নম্বর ঘরে। তাহলে প্রথম 2টা ঘরে গণসংখ্যাগুলো যোগ করলে যা হবে সেটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। এরপর 3 নম্বর ঘরে লিখবো, তাহলে 3টা ঘর উপর থেকে 3 নম্বর ঘর পর্যন্ত যোগ করলে আমাদের যা হবে সেটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। এখন খেয়াল করো, যখন আমরা 2টা হয়ে যাবে তখন কিন্তু 3 নাম্বারটা আমরা এই কোনাকুনি যোগ করলে হবে, কারণ এই 2টা যোগ করে তো আমাদের এইটা হয়েছে। আবার ধরো এটা সাথে কাকে যোগ করবো, একদম উপর থেকে আসবো না, সেভাবে না আসলেও কিন্তু আমাদের চলবে। আমরা যদি এই কোনাকুনি, কারণ এই 3টা যোগ করে আমাদের 18 হয়েছে, তাহলে এই 18 সাথে যদি 12 যোগ করে দিই তাহলে কিন্তু অটো আমাদের এই 4টা যোগ করা হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের কত আসবে, 30 আসবে। তারপরে এর সাথে এটা যোগ করলে আমাদের আসবে 39, তারপরে এই কোণার সাথে এটা যোগ করলে আমাদের হবে 46, আর এই 46 এর সাথে 4 যোগ করলে হবে আমাদের 50। তাহলে এখানে n এর মান আমাদের 50। এখন মধ্যক শ্রেণীটা আসলে আমরা কোনটা, এটা কিভাবে আইডেন্টিফাই করব। দেখো, মধ্যক শ্রেণীটা আমাদের আইডেন্টিফাই করার ওয়েটা হলো যে এই যে গণসংখ্যার যোগফল, এই গণসংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখবো, সুতরাং মধ্যক ইকুয়াল n/2। এখন n এখানে কিন্তু জোড় সংখ্যা হলো n/2। যদি বিজোড় আসে তাহলে সেখানে অন যোগ করে তাকে জোর করে দিতে হবে। যে বিজোড় সংখ্যায় আসুক না কেন গণসংখ্যার যোগফল, তাকে অন দ্বারা যোগ করলে, মানে অন যোগ করলে কিভাবে সেটা অন, ধরো এটাকে তখন এই যে উপরে +1 করে দেবো। আমরা যদি n এর মান যে কোনো বিজোড় সংখ্যা পাই তার সাথে যদি অন যোগ করে দিই তাহলে সেটা কি অবশ্যই জোড় হয়ে যাবে। অতএব এখানে কিন্তু আমরা জোড় আছে তাহলে আর এটা যোগ করার দরকার নাই, কিন্তু যদি বিজোড় হতো তাহলে কিন্তু আমরা ওই n এর সাথে অন যোগ করে জোর করে তারপর তাকে 2 দ্বারা ভাগ করতাম। মনে রাখবে কথাটা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি পরিসংখ্যান থেকে তোমাদের অ্যান্সার করা কোনোভাবেই মানে কেউ মিস করাতে পারবে না বা ঠেকাতে পারবে না। তাহলে দেখো, এখানে আমরা যদি এই n এর মান কত 50, তাহলে এখানে 2 দ্বারা যদি আমরা ভাগ করে থাকি বা ভাগ করি তাহলে কিন্তু আমাদের, তোমরা নিচে লিখো, আমাদের বোর্ডে আসলে জায়গা নাই নিচের দিকে, তাহলে 25 হলো। তাহলে 25 কি 25তম পদ, কি বললাম, মধ্যক 25তম পদ। যা এখন 25তম পদ কোথায় আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে 25তম পদটা কোথায় আছে। এই যে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা পদ সংখ্যাটা বের করব, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে কত, এখানে কিন্তু 18 যেটা লেখা আছে, তার মানে
ওই সংখ্যা পর্যন্ত ওখানে শেষ হয়ে গেছে। আমাদের লাগবে 25, তাহলে ওখানে 18 শেষ হয়ে গেছে, তার মানে ওই পর্যন্ত কিন্তু আমাদের মধ্যকটা নাই। তাহলে এখানে তাহলে 30 শেষ হয়েছে, তাহলে কোথায় থেকে শুরু হয়েছিল? ওইখানে যে উপরের ঘরে যেখানে শেষ হয়েছিল তারপরে থেকে কিন্তু এখানে শুরু হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 19 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত আছে। তাহলে 19 থেকে 30 পর্যন্ত পদ এই শ্রেণীতে আছে। তাহলে মানে 25 কিন্তু আমার এর মধ্যে পড়ে গেছে, 19 থেকে 30 এর মধ্যে কিন্তু আমাদের 25 রয়ে গেছে। তাহলে আমরা লিখবো কি 25তম পদ, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তার মানে কি মধ্যক 25তম পদ যা এত শ্রেণীতে অবস্থিত। তাহলে এটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা লিখবো যে এখানে মধ্যক শ্রেণী ইকুয়াল আমাদের 61 to 70। তারপরে আমরা তাহলে এখন দেখো নিম্ন সীমা, আমরা যে সূত্র অনুযায়ী আমাদের কি লাগবে, মধ্যক শ্রেণী নিম্ন সীমা। আমরা মধ্যক শ্রেণী আইডেন্টিফাই করে ফেলছি, মানে এখন আমরা নিম্ন সীমা মানে কি ছোট মানটা লিখবো। তাহলে দেখো নিম্ন সীমা এল ইকুয়াল, আমরা পরিচয় তো আগেই জেনে ফেলছি, এখন শুধু মানগুলো লিখি। দেখো এল ইকুয়াল 61, তারপর আমার কি লাগবে, এন লাগবে। এন তো অলরেডি আমরা লিখে রাখছি যে এন ইকুয়াল আমাদের কত 50। তারপর আমাদের কি লাগবে, আমরা যদি সূত্র দিকে তাকাই, ক্যাপিটাল এফ অফ সি। কি বলছিলাম দেখো তো, বাংলা কথা কি লিখে রাখছে, যে মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যার পূর্বের ক্রমজড়িত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যায় যাই আমরা, এটা আমাদের মধ্যক শ্রেণী, এর ক্রমজড়িত গণসংখ্যা এটা পূর্বের কত 18। তাহলে এখানে 18। তারপরে কি আছে আমাদের, তারপরে আছে হলো এইচ, যেটাকে আমরা শ্রেণী ব্যবধান বলি। শ্রেণী ব্যবধান কিভাবে বের করছি, আমরা যে কোনো শ্রেণীর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1 যোগ করে দেবো। তাহলে যদি 40-এর মধ্যে থেকে 31 বিয়োগ করি, তাহলে 9 আর 1 যোগ করলে 10, এটা গেল আমাদের শ্রেণী ব্যবধান। তারপরে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, স্মল এফ অফ এম সমান আমরা লিখতে পারি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণী কোনটা, দেখো মধ্যক শ্রেণী তো এটা, তাহলে গণসংখ্যা কোনটা, যে এটা গণসংখ্যা। তাহলে এখানে কিন্তু আমরা আমাদের স্মল এফ অফ এম সমান আমরা লিখতে পারতেছি 12। তাহলে আমরা জানি, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব। আমরা জানি দিয়ে মধ্যক এল প্লাস এন ডিভাইডেড 2 মাইনাস এফ অফ সি গুণন এইচ অফ এইচ ডিভাইডেড স্মল এফ এম। এখন যদি মানগুলো বসাই তাহলে আমাদের কি হবে, এখানে দেখো এল এর মান হলো 61, আর এটা আমরা একবারে ক্যাপিটাল এফ অফ সি আমাদের 18 এবং এটা 10 এবং এটা হলো আমাদের 12। তাহলে কত হচ্ছে আমাদের 61, এটা যদি আমরা একবারে করি তাহলে কিন্তু 25-এর মধ্যে থেকে 18 বাদ দিলে 7, সেই 7 10-এর সাথে যা গুণন হয়ে 70 হবে। 70-কে যদি আমরা 12 দ্বারা ভাগ করে দেই তাহলে কত হয়, তাহলে কিন্তু আমাদের হচ্ছে 5.833, অনেকগুলো 3 আছে, তাহলে এখানে আমাদের হবে 66.83। এটা কিন্তু আমাদের মধ্যকের অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে, যে এখানে অনেক সময় স্টুডেন্টরা যে জিনিসগুলো বা যে বিষয়গুলো ভুল করে, যে এইচ উপরে দেবে না এফ এম উপরে দেবে। তো সাধারণত অনেকে আবার এফ এম উপরে দিয়ে ফেলে, এইচটা নিচে দিয়ে ফেলে। তাহলে এখানে তোমাদের যে কথাটা আমি বলবো সেটা হলো যে এইচ কোনো সময় নিচে যায় না। আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছিলাম তখন কিন্তু এইচটাকে আমরা পাশে গুণন দিয়ে রাখছিলাম, আমরা জানি পাশেরটা সবসময় উপরে যায়। তাহলে এইচ মনে রাখবে কখনোই নিচে যাবে না, এইচ উপরে যাবে। তাহলে স্মল এফ এম কে নিচে রাখতে হবে, এইচ কে আমাদের উপরে রাখতে হবে, আর সূত্রটা এভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন যাদের এল, এফ অফ সি, এফ অফ এম এগুলো চিনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আমার একটা টেকনিক। দেখো আমরা যদি এই যে স্মল এফ অফ এম, ক্যাপিটাল এফ অফ সি, এল, এই তিনটা মান আমরা কিভাবে মনে রাখবো, তাহলে চলো আমরা একটু টেকনিকটা শিখে নেই। টেকনিকটা আমাদের কি, লিখবো যে এল এম সি এর ফু বানানটা আমরা একটু স্পেশাল ক্যারেক্টার দিয়ে লিখলাম, অর্থাৎ দুটো এফ দিয়ে ইউজ দিলাম। এখন এল বলতে আমরা কি বুঝবো, এল বলতে এলই বুঝবো। এম বলতে আমরা কি বুঝবো,
এম বলতে আমরা বুঝবো স্মল এফ অফ এম, আর সি বলতে আমরা কি বুঝবো? সি বলতে আমরা বুঝবো ক্যাপিটাল এফ অফ সি। আচ্ছা, এখন গেল এই তিনটার পরিচয় আমরা জেনে গেলাম। এখন এফটা কি? ফরওয়ার্ড। আর এই ঘটনাটা আমাদের চিন্তা করতে হবে কিন্তু মধ্যক শ্রেণী বরাবর। মধ্যক শ্রেণী বরাবর আমাদের এই ব্যাপারটা আমরা চিন্তা করব। তাহলে এফ কি? ফরওয়ার্ড। তাহলে আমরা শুরু করব মধ্যক শ্রেণীর শুরু থেকে। তাহলে এফ ফরওয়ার্ড, ফরওয়ার্ডের বাংলা কি? সামনে। তাহলে এই মধ্যক শ্রেণীর সামনে কি আছে? 61। তার মানে এইটার মান হলো আমাদের 61, অর্থাৎ এই প্রথম এল এর মানের জন্য এইটা। তাহলে পরে পরে এফ কেন? এফ হলো ফরওয়ার্ড। তাহলে একটা ঘরে আমরা একটা মানি নেব। তো এখানের কাজ শেষ এই ঘরে। তাহলে মধ্যক শ্রেণী বরাবর পরের ঘরে যাব। সামনে গেলাম, সামনে সামনে, ফরওয়ার্ড ফরওয়ার্ড, অর্থাৎ সামনেরটা নিলাম। এখানে একটা আছে, তাহলে এইটাই নিতে হবে। তাহলে এফ, এটা কত আমাদের? এটা পেলাম আমরা 12। তাহলে এই 12টা কার মান? স্মল এফ অফ এম এর মান। তারপরে তারপরে আমরা মধ্যক শ্রেণী বরাবর পরের ঘরে যাব। কিন্তু এখানে আছে ইউ। ইউ মানে কি? ইউ মানে আপ। ইউ মানে আপ। তাহলে ইউটা কত আমাদের? এখানে দেখো, এই আপে কিন্তু আছে, আপ মানে কি? উপরে। তাহলে এই 30 উপরে কত? 18। তাহলে এফ অফ সির মান কিন্তু পেয়ে গেলাম আমরা 18। তাহলে এইভাবেও কিন্তু তুমি মনে রাখতে পারো যে কিভাবে এল এম সি বা এল এফ অফ এম এফ অফ সি তুমি মনে রাখবা। এটুকের মাধ্যমে তুমি মনে রাখতে পারো এল এম সি এর ফু। এখন এল এর এল ঠিক রাখলা, এম এর জায়গায় এখন সি হয়ে যেতে পারে, এটা যেন না ভুলো। তার জন্য আমি বলবো কি, যে আমরা যে ইংরেজি অক্ষরগুলো পড়ি, এ বি সি ডি অ্যালফাবেট, সেই অ্যালফাবেট যদি আমরা পড়ি তাহলে দেখবে যে কি এর পরে এল, এল এর পরে এম, অর্থাৎ এল এর পরে আমাকে অবশ্যই এম বসাতে হবে, পরপর দুটা, ধারাবাহিকতা বজায় থাকবে। আর বাকি সিটা আমরা শেষে বসায় দেবো। তাহলে তোমার এই সিরিয়াল মিস্টেক হবে না। আর ফুড বানানটা একটু মনে রাখো। তাহলে এইভাবে তুমি কিন্তু এই তিনটা জিনিসের মান, এল, ক্যাপিটাল এফ অফ সি, স্মল এফ অফ এম এর মান তুমি অনায়াসে মনে রাখতে পারো। আশা করি মধ্যক নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখো, আমরা মধ্যকটা নির্ণয় করে ফেলছি। এখন আমরা শিখবো প্রচুরকটা কিভাবে নির্ণয় করতে হয়। প্রচুরকটা নির্ণয় করা আরো সহজ। এখন আমরা দেখবো প্রচুরক। এই প্রচুরকটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু নতুন করে ছক আঁকার কোনো দরকার নাই। তাহলে এখানে প্রচুরক সমান, আমাদের সূত্রটা একটু মনে রাখবো আমরা। প্রচুরক সমান আসলে কি লেখা যায়? প্রচুরক সমান তাহলে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। ওই যে বলছি, এইচ কখনোই কিন্তু, তিনটা সূত্র আমরা এখানে প্রয়োগ করছি সংক্ষিপ্ত পদ্ধতিতে, গড় নির্ণয়, মধ্যক এবং প্রচুরক। কোনো জায়গায় কিন্তু এইচ নিচে নাই। তাহলে এইচ উপরে থাকবে, এই কথাটা মনে রাখলে যখন মধ্যক আমরা নির্ণয় করব, মধ্যকে কিন্তু এফ অফ এম উপরে থাকবে না নিচে থাকবে, এই কোশ্চেনটা তোমার আপনা আপনি ডিলিট হয়ে যাবে। তাহলে দেখো প্রচুরক, তাহলে এলটা কি? এলটা হলো নিম্ন সীমা। আমরা জানি নিম্ন সীমা, কিন্তু কোথাকার নিম্ন সীমা? কোন শ্রেণীর নিম্ন সীমা? তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এলটাকে আমরা কি বলবো? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এরপরে এ পয়েন্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা। এফ টু বলতে আমরা বুঝবো সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা। প্রচুরকটা কিভাবে বের করা যায়? তাহলে এখানে আমরা প্রথমে এটা সমাধান করার জন্য প্রথমেই সর্বোচ্চ গণসংখ্যা কোনটা সেটা আমরা একটু লিখে ফেলবো। তাহলে দেখো, সর্বোচ্চ গণসংখ্যা আমাদের, এই যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 12। তাহলে কিন্তু আমরা লিখে ফেললাম সর্বোচ্চ গণসংখ্যা। এখন সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেই গণসংখ্যা বরাবর আমাদের যে শ্রেণী ব্যাপ্তি সেটাই কিন্তু হবে প্রচুরক শ্রেণী। অর্থাৎ এই যে সর্বোচ্চ গণসংখ্যা 12, সেই বরাবর আমাদের আছে 61 থেকে 70। তাহলে এটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী ইকুয়াল আমরা লিখবো এই 12 বরাবর যে শ্রেণীটা আছে সেটি হলো আমাদের প্রচুরক শ্রেণী। সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু 12, তাহলে সুতরাং আমাদের আর কি লাগবে সূত্রে?
তাহলে আমরা প্রচুরক শ্রেণী মানে কি এল জেনে গেলাম, এই যে নিম্ন সীমা 61। তারপর এখন লাগবে আমাদের এপন। তাহলে এপনটা কি বলছি, সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা কত? 12 বিয়োগ এই যে এখানে দেখো সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা, তাহলে পূর্বের মানে তাহলে 8, তাহলে আমাদের এখানে আসবে 4। এবং এফ টুটা কি হবে? সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা, তাহলে পরের গণসংখ্যা আমাদের 9, অর্থাৎ এখানে আসবে আমাদের 3। আর কি লাগে? এফ ওয়ান এফ টু আমরা পেয়ে গেছি। এইচ তো আমরা জানি এইচ কিভাবে বের করতে হয়। এইচ হলো শ্রেণী ব্যক্তি, এখানে 10 আমাদের, কারণ উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে 9 আসবে, তার সাথে 1 যোগ করলে আমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আমরা পেয়ে যাব। এখন আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, যদি সর্বোচ্চ গণসংখ্যা কখনো আমরা এখানে পেয়ে যাই, যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর তো আমাদের সেটা প্রচুরক শ্রেণী হবে, ঠিক আছে। কিন্তু এই ঘরের আগে কিন্তু কোনো, ধরো 12টা আমাদের এই চারের এখানে এই প্রথম ঘরে আছে, তাহলে আমরা এই এ পয়েন্টটা তখন কিভাবে নির্ণয় করব? 12 আমরা ঠিকই লিখবো, কিন্তু আগের যেহেতু নাই তাহলে বিয়োগ আমরা তখন 0 দেবো, অর্থাৎ তখন 12ই হবে আমাদের এ পয়েন্টটা। আবার আর পরের ক্ষেত্রে এখানে 12, তাহলে এফ টুটা কি হবে? এই 12 বিয়োগ তখন 6 হবে, তখন সেটা হবে আমাদের এফ টু। আবার যদি কখনো এমন হয় যে আমরা সর্বোচ্চ গণসংখ্যাটা একদম শেষে পেলাম, তখন কিন্তু এই সর্বোচ্চ গণসংখ্যা মধ্যে থেকে আমরা আগের গণসংখ্যা বাদ দিলে এ পয়েন্টটা পাবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পরের গণসংখ্যা থাকবে না, যেটা এফ টু তে আমরা আছে যে পরের গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা। তাহলে এখানে আমার সর্বোচ্চ গণসংখ্যা থাকলে আমরা সেটা লিখবো, কিন্তু বিয়োগ যেহেতু থাকবে না, 0, অর্থাৎ ওইটাই হবে। তো এরকম কিন্তু যদি একদম শুরুতে থাকে বা শেষে থাকে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমরা করবে। তো যাই হোক, এখন আমরা প্রচুরক বের করে ফেলবো, যে আমরা জানি এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখন যদি আমরা মানগুলো বসাই, দেখো এল কত? 61, এফ ওয়ান কত? 4, এফ ওয়ান কত? 4, এফ টু কত? 3 ইন্টু 10। আমরা যদি এই পাশ দিয়ে একটু ক্যালকুলেশনটা করি আমাদের, তাহলে দেখো আমরা এখানে 61 ঠিক থাকবে, প্লাস এই প্লাস আর 10 দেওয়া উপরে গুণন হবে, অর্থাৎ 40 হবে, এবং নিচে কিন্তু আমাদের 7। এখন 40 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত আসবে? তাহলে কিন্তু আমাদের আসবে 5.71। তাহলে এটা কত আসবে আমাদের? 66.71। এটা কিন্তু আমাদের প্রচুরক এর অ্যান্সার হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব প্রচুরক কি, আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম। তাহলে এখন আমরা আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয়, এই ছকের আলোকে আমরা আয়তলেখটা আঁকাবো। দেখো এখানে আমাদের এখন সমাধান, আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের ছকটাকে, প্রদত্ত ছকটাকে 3টা কলামে ভাগ করে নিতে হবে। 3টা কলামে আমরা কিভাবে ভাগ করব? দেখো আমাদের প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় কলামে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এবং তৃতীয় কলামে থাকবে আমাদের গণসংখ্যা। তাহলে আমরা লিখে ফেলি শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি আমাদের কি কি আছে এখানে দেখো, 31 থেকে আমাদের 40, এরপর আছে 41 থেকে 50, এরপরে আছে 51 থেকে 60, এরপরে আছে 61 থেকে 70,
এবং তারপরে আছে 71 থেকে 80 এবং 81 থেকে 90 এবং আমাদের 91 থেকে 100। তাহলে এখন অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি, আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বলতে আসলে কি বুঝবো, আর বিচ্ছিন্নই বাকি। আমরা যদি 31 থেকে 40-এর কথা চিন্তা করি, ধরলাম যে আমাদের 31টা এখানে আর এই প্রান্তটা আমাদের 40, তাহলে পরের যে আমাদের শ্রেণী ব্যক্তিটা শুরু হয়েছে কিন্তু 41 থেকে, অর্থাৎ 40 থেকে শুরু হয় না, 41টা হয়তো এক পরে, সেটা আমরা ধরলাম যে এক পরে এখানে। তাহলে এখানে আমাদের শুরু হলো কি 41 থেকে 50, এভাবে কিন্তু তারপরটা আবার 51 থেকে, অর্থাৎ এক পর থেকে আবার আরেকটা শ্রেণী ব্যক্তি কিন্তু আমাদের শুরু হয়েছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি নির্ণয়ের জন্য তোমরা মনে রাখবে যে 0.5 কম বা, কি মনে রাখবো আমরা? 0.5 কম বা। তাহলে কম বা মানে কি? কম মানে কমাবো আর বাতে বাড়াবো, অর্থাৎ 0.5 আমরা কমাবো, 0.5 আমরা বাড়াবো। তাহলে কোথায় কমাবো? এই শ্রেণী ব্যক্তির শুরুতে আমরা 0.5 বিয়োগ করে দেব এবং শ্রেণী ব্যক্তির উচ্চ সীমার সাথে আমরা 0.5 আমরা যোগ করে দেব। তাহলে এই 31 থেকে যদি আমরা 0.5 বাদ দিয়ে দেই বা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের আসবে 30.5 থেকে, আর এখান থেকে যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের আসবে 40.5। আবার 41 থেকে যদি আমরা 0.5, এটা প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির জন্য আমাদের এই কাজটা, এখন 0.5 কমাবো এবং 0.5 বাড়াবো। তাহলে এখানে আমাদের 40.5 আর এটা আমাদের আসবে 50.5। আর এখান থেকে যদি আমরা 51 থেকে 0.5 বাদ দেই বা কমায় দেই, তাহলে 50.5 এবং এটা আমাদের 60 বাড়ায় দিলে 60.5। 61 থেকে 0.5 কমালে আমাদের 60.5 এবং বাড়ালে 70.5। এখানে কমালে 70.5, বাড়ালে 80.5। এখানে কমালে 80.5 এবং বাড়ালে 90.5। এখানে কমালে 90.5, এখানে বাড়ালে 100.5। এখন খেয়াল করো যে এটা অবিচ্ছিন্ন কিভাবে হলো। যারা বোঝো না তারা আমার কথাটাতে মনোযোগ দাও। এখানে দেখো অবিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ আমাদের এই প্রান্তটাকে যদি আমরা 30.5 মনে করি, এই প্রান্তটাকে আমরা মনে করলাম 40.5। এখন দেখো পরের শ্রেণী ব্যক্তিটা কিন্তু 40.5 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে শুরু হয়েছে, এখন যেখানে আমার 50.5 যেখানে যে শেষ হয়। আবার তারপরটা দেখো 50.5 থেকেই কিন্তু আমাদের শুরু হয়ে 60.5 যে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আগেরটাতে কিন্তু এই যে মাঝে গ্যাপ ছিল বা ছিন্ন হয়ে গেছিল, কিন্তু এখন এই অংশটা, এই শ্রেণীবৃত্তিটাকে আমরা অবিচ্ছিন্ন করে ফেলছি। এই রকম আর বিচ্ছিন্ন অবস্থায় নাই, অবিচ্ছিন্ন হয়ে গেছে বা একসাথে জোড়া লেগে গেছে। এই জন্যই এটাকে আমরা বলতেছি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতেছো। এই গণসংখ্যাগুলো আমরা লিখে ফেলি। আমরা 4, 6, 8, 12, 9, 7, 4। তাহলে গণসংখ্যা। এখন আমরা কিছু কথা আমাদের লিখতে হবে, এই কথাগুলো কমন কথা, 3টা ছকের জন্য আমাদের এই টাইপেরই কথা লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখবো, এই নিচ দিয়ে লিখবা তোমরা, ছক কাগজের এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং অয় অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে কি আঁকাবো? আমরা আয়তলেখ আঁকাবো। তাহলে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা
এখন আরেকটু কথা, ছক কাগজে দেখো এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আমাদের শুরু হবে কত, 30.5 থেকে। তাহলে আগে কিন্তু আমাদের 0 থেকে যাবে বা 30.5 এর আগ পর্যন্ত থাকবে। তাহলে আমরা লিখবো ছক কাগজের কাগজের ভাঙ্গা অংশ দ্বারা আমরা যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা x অক্ষ বরাবর যেটা বসাবো সেটা কোথায় থেকে শুরু হবে, 0 থেকে সেই পর্যন্ত আমরা ভাঙা অংশ দ্বারা বুঝবো। তাহলে 0 থেকে 30.5 পর্যন্ত বোঝানো হয়েছে। তবে স্কেল নির্ধারণ কথাটা আমরা একটু লিখে নেব। স্কেল নির্ধারণটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফ আমাদের যতটুকুই দিক না কেন, স্কেল যদি আমরা ঠিক মতো নির্ধারণ করতে পারি, মানে ছোট গ্রাফেও আমরা অনেক বড় লেখচিত্র আঁকাতে পারবো। তাহলে এক্স অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান কত একক, এটা আমরা একটু পরে লিখতেছি। আগে অয় অক্ষ বরাবর, এটা কিন্তু সব গ্রাফে, 3টা গ্রাফের জন্যই আমাদের এই কথাগুলো কিন্তু কমন কথা। এখন আমরা এই কথাগুলো কিন্তু আমাদের কমন। ছক কাগজে যখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবো তখন লাগবো ছক কাগজের এক্স অক্ষ বরাবর, গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো হলো মধ্যমান, এবং অয় অক্ষ বরাবর গণসংখ্যায় বসাবো, বসিয়ে তখন এই আয়তলেখ না লিখে লিখবো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। স্কেল নির্ধারণটা সবসময় সমানের আগ পর্যন্ত এক্স অক্ষ বরাবর 5 বর্গ ঘর এবং অয় অক্ষ বরাবর 5 বর্গ ঘর লিখলাম। 1 বর্গ ঘর সমান ধরেও কিন্তু করা যাবে, 5 বর্গ ঘর ধরলে আমার মনে হয় যে তোমাদের জন্য বুঝতে একটু সহজ হবে। তাহলে দেখো আমরা এখন আমি জাস্ট, তোমরা এটা কিন্তু ছক কাগজে করবা, আমি বোঝানোর জন্য বোর্ডে যেহেতু ছক কাগজের ব্যবস্থা করা যাচ্ছে না, আমি জাস্ট মূল জিনিসটা তোমাদের বোঝাবো। তোমরা ওইভাবে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা ছক কাগজে নিজেরা এটা আঁকতে পারবে। তাহলে দেখো আমরা অয় অক্ষ বরাবর উলম্ব একটা রেখা নিলাম এবং এক্স অক্ষ বরাবর আনুভূমিক ভাবে একটা রেখা আমরা নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের এক্স অক্ষ, এটা অয় অক্ষ, এটা মূল বিন্দু। তাহলে আমরা শুরু করব কোথা থেকে, তাহলে যে ভেঙে দেবো, এভাবে দুটো দাগ দিয়ে তুমি ভেঙে দিতে পারো, ঢেউ দিয়েও ভেঙে দিতে পারো। তাহলে এটা আমাদের কত, 30.5। ওই যে বলছিলাম এই যে এখানে 0 থেকে, এই যে 0 থেকে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা ভাঙা অংশটা দ্বারা বুঝাইছি। 30.5, 40.5, 50.5, এইভাবে 60.5, 70.5, 80.5, একটু বড় করে নিই আমরা। তারপরে এখানে 90.5, এখানে 100.5, এটা আমাদের এক্স অক্ষ। এখন অয় অক্ষ বরাবর আমাদের সর্বোচ্চ কিন্তু 12, তাহলে আমরা এখানে 5 নিলাম, এখানে 10 নিলাম, এখানে 15 নিলাম। এখন এই দাগ থেকে এই দাগ আর এই এক্স অক্ষ বা অয় অক্ষ দাগগুলো দেখবে গ্রাফে 5 ঘর পর পর একটু মোটা করে বোল্ড করে দাগ দেওয়া আছে। সেই মোটা দাগগুলোর উপর কিন্তু আমরা এক্স অক্ষকে আঁকাবো এবং খাড়া দিকে যেগুলো বোল্ড করা আছে তার যে কোনো একটা উপর দিয়ে কিন্তু, আর একদম কিনারে দিবা না, একদম শেষ প্রান্তে দিবা না, কারণ আমাদের শেষ প্রান্তে এবং একটু লেখার প্রয়োজন পড়ে। এই যে দেখো 30.5 এর জন্য 4। তাহলে আমরা গ্রাফের প্রত্যেকটা ছোট ছোট ঘর গুনে গুনে, এখন এইটা আমরা ইনকমপ্লিট রাখছি, ডান পাশটা আমরা কমপ্লিট করে দেবো। আমরা যদি খেয়াল করি এক্স অক্ষ বরাবর আমরা এইটার মধ্যে ব্যবধান কত, আমরা যদি বড়টার মধ্যে থেকে আগেরটা, যে কোনো আগে পরেরটার মধ্যে থেকে যদি আগেরটা বিয়োগ করি তাহলে আমরা 10 পাবো। তার মানে আমরা 5 বর্গ ঘরের মধ্যে কিন্তু 10 একককে বসিয়েছি। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা লিখবো 10 একক। আবার এটার জন্য যদি চিন্তা করি তাহলে 0 থেকে কিন্তু 5, আবার 5 এর থেকে 10, অর্থাৎ এই 5 এর থেকে তুমি যদি 0 বিয়োগ করো তাও 5 হবে, 10 এর থেকে যদি 5 বিয়োগ করো তাও কিন্তু 5 হবে, 15 থেকে 10 বিয়োগ করলেও কিন্তু 5 হবে। তার মানে আমরা এখানে 5 বর্গ ঘরের মধ্যে 5 একককেই কিন্তু লিখছি। এখন 30.5 এর জন্য আমাদের গণসংখ্যা কত, 4। তাহলে আমরা এদিকে কি লিখলাম, আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু লিখছি অবিচ্ছিন্ন
শ্রেণীব্যক্তি। আমরা একটু এটা লিখে দেব এই পাশ দিয়ে, শ্রেণীব্যক্তি লিখে আরো চিহ্নটা দেব যে এক্স অক্ষ বরাবর এটা প্রকাশ করা হয়েছে বা বসানো হয়েছে। আর এখানে অয় অক্ষ বরাবর হলো আমাদের থাকবে কি গণসংখ্যা। তাহলে আমরা অয় অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়েছি, এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দেখাবো। এখন আমরা 30.5-এর জন্য আমাদের চার্ট, 30.5-এর জন্য আমরা ছোট ছোট যে এই দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত আমাদের 5টা ঘর থাকবে, তাহলে মোটা দাগের ঠিক নিচে আমাদের 4 নাম্বার ঘরটা হবে। আমরা এইরকম একটা পজিশন আমরা পেলাম। তারপরে 40.5-এর জন্য আমাদের চার্ট। তো এখন আমাদের কি হবে, এই যে এই বিন্দুটা যোগ করব, এই বিন্দু যোগ করব, এটা স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে সোজা করে দিবা। তারপরে 40.5-এর জন্য আবার 6, তাহলে 40.5 তো এই বিন্দু, তাহলে এই পর্যন্ত 4 তো আছে, তাহলে আরো 2 ঘর উপরে যাবো। ধরো আমরা এখানে 6 পেলাম। তাহলে আবার দেখো 50.5-এর জন্য 6, তাহলে 50.5 এটা, তাহলে 6 ঘর উপরে গেলাম। এখন এই অংশ যোগ করলাম, এই অংশ যোগ করলাম এবং এই অংশ যোগ করে দিলাম। তারপরে আমাদের 50.5-এর জন্য কিন্তু আবার 8, 50.5, তাহলে এটা 6 ছিল, তাহলে আরো 2 ঘর আমরা উপরে চলে যাব। তাহলে আমরা ধরে নিলাম এটা আমাদের 8, এবং 60.5-এর জন্য কিন্তু আমাদের 8, তাহলে এটা যোগ করব, এটা যোগ করব এবং এটা যোগ করে দেব। তারপরে দেখো 60.5-এর জন্য কিন্তু আবার 12, তাহলে এই বরাবরই কিন্তু আমরা উঠতে হবে। এখানে 8 ছিল, তাহলে আরো 4 ঘর উপরে যাব, ধরলাম আমরা এটা হলো আমাদের 12। তাহলে 70.5-এর জন্য, এই যে 70.5-এর জন্য কিন্তু আমাদের 12, তাহলে এই 70.5-এর জন্য আমরা 12 ঘর উপরে যাব, গেলে এটা যোগ করব, এটা যোগ করব এবং এটা যোগ করে দিব। তারপরে দেখো 70.5-এর জন্য আবার 9, তাহলে 70.5-এর জন্য আমরা 10-এর, ধরো প্রথম মোটা দাগটা আমাদের 5 বর্গ ঘর থাকবে, পরের মোটা দাগে 10 ঘর, তাহলে তার ঠিক নিচে আমরা 1 ঘর নিচে আমরা 9 বর্গ ঘর পাবো। তাহলে এবং 80.5-এর জন্য আমাদের 9 বর্গ ঘর, তাহলে তাহলে এখন এটা যোগ করব, এটা যোগ করব। তারপরে আবার দেখো 80.5-এর জন্য 7, তাহলে 80.5, এখানে তো আমাদের 9 ছিল, তাহলে আরো 2 ঘর নিচে থাকবে 7টা। দেখো, ধরো আমরা ধরে নিলাম এটা আমাদের 7, তাহলে 90.5-এর জন্য কিন্তু আমাদের 7, তাহলে 90.5-এর জন্য 7, মানে আমরা এখানে তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম এবং এটা যোগ করে দিলাম। তারপরে আমাদের 90.5-এর জন্য আবার 4, 90.5-এর জন্য 5 ঘর, 5 ঘরের ঠিক নিচের ঘরে আমরা করব, আবার এখানে নিচের ঘরে, তাহলে এই দুটা যোগ করে দিয়া এটা আমরা যোগ করে দিব। তাহলে এই যে আমাদের যে ছকটা আছে, এই ছকের জন্য কিন্তু এটা আমাদের আয়তলেখ। কেন এর নাম আয়তলেখ হলো, তোমরা যদি খেয়াল করো, আমরা জানি কি আয়তক্ষেত্র কেমন, দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। আয়তক্ষেত্রের দুটা বাহু থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখানেও কিন্তু তাই হয়েছে। দেখো, এই যে এই বাহুটা কে যদি প্রস্থ মনে করি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। কারণ কি, এখান থেকে যতটুকু, এখান থেকে ততটুকু। আবার এই যে দৈর্ঘ্য যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত মনে করি, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তও কিন্তু ঠিক ততটুকু। এভাবে প্রত্যেকটা অংশ হয়েছে, মানে এক একটা আয়তক্ষেত্র হয়েছে, এবং এক একটা সবগুলো আয়তক্ষেত্র মিলে কিন্তু আমাদের এই, তাহলে আমরা নিচে লিখে দেবো চিত্র। এটা কিসের চিত্র আমরা আঁকছি, আয়তলেখ অঙ্কন করছি, তাহলে আয়তলেখ। এভাবে কিন্তু আমরা আয়তলেখ আঁকাবো। আয়তলেখটা কিভাবে আঁকতে হয় সেটা আমরা জেনে গেলাম। এখন গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করব সেটা আমরা দেখবো। দেখো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন, গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এই গণসংখ্যা বহুভুজ আঁকানোর জন্য আমাদের প্রদত্ত ছকটাকে 3টা কলামে আমরা ভাগ করে নেব, এবং সেগুলো কি কি দেখো। তাহলে প্রথমে আমাদের শ্রেণী ব্যক্তিটাই থাকবে, তারপরে থাকবে হলো আমাদের মধ্যমান থাকবে, এবং এখানে থাকবে হলো গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি আমাদের কি, যা আছে আমরা দেখে দেখে লিখে ফেলবো।
তাহলে মধ্যমানটা কি? মধ্যমানটা আমরা কিভাবে পাবো? মধ্যমান হলো এই শ্রেণীব্যক্তি নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করার পরে 2 দ্বারা ভাগ। তাহলে 31 যোগ 40 দিলে আমাদের 71 হবে, আর 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 35.5। তাহলে এখন আমরা একটা যদি আমরা সঠিকভাবে বের করে নিই, পরের গুলো কিন্তু আর আমাদের বের করার জন্য বারবার যোগ এবং ভাগ করার দরকার নাই। এখানে যদি আমরা খেয়াল করি যে এই নিম্নসীমা থেকে কত বাড়ছে, 4.5 বাড়ছে, অর্থাৎ 31 ছিল 35 হয়েছে। তাহলে প্রত্যেকটা নিম্নসীমা থেকে আমরা 4.5 বাড়ায় দিব। তাহলে 41 থেকে 4 বাড়ায় দিলে 45.5, 51 থেকে বাড়ায় দিলে 55.5, এখান থেকে বাড়ায় দিলে 65.5, এখান থেকে বাড়ায় দিলে 75.5, এখান থেকে বাড়ায় দিলে 85.5 এবং এখান থেকে বাড়ায় দিলে 95.5। এখন গণসংখ্যা কি কি দেওয়া ছিল? ওদের 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 12 দেওয়া আছে, 9 দেওয়া আছে, 7 দেওয়া আছে এবং 4 দেওয়া আছে। তাহলে এখন আমরা এই কথাগুলোই দেখো, আগে যেভাবে লিখছিলাম আমি এখানে কি লিখবো আমরা, যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর আমরা কাকে বসাবো? এখন কিন্তু মধ্যমান বসাবো। তাহলে এখন লিখবো মধ্যমান, ছক কাগজের এক্স অক্ষ বরাবর মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর আগের মতোই গণসংখ্যা থাকবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আমরা কি আঁকাবো? এইটা হলো গণসংখ্যা বহুভুজ। তাহলে বসিয়ে আমরা লিখবো গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো ছক কাগজের ভাঙা অংশ দ্বারা। এখানে কত পর্যন্ত বুঝবো? দেখো, মনে রাখবা যে যখন আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তখন আমাদের শুরুতে এবং শেষে দুটো অতিরিক্ত বিন্দু নিতে হবে। সেই শুরুতে কত নেব, শেষে কত নেব, এটা ডিপেন্ড করবে কার উপরে। এই দেখবো কত কত করে বেড়ে গেছে আমাদের 35.5 থেকে 45. তোমরা যদি 45.5 থেকে 35.5 কে বিয়োগ করো তাহলে দেখবে 10 আসছে। পরের মধ্যমান থেকে যদি আগের মধ্যমানটা বিয়োগ করো তাহলে দেখবে প্রত্যেকবারই 10 আসছে। তার মানে আমরা যদি 10 ঘর কমায় দেই, 35.5 কে যদি 10 কমায় দেই তাহলে আমাদের হবে 25.5। তাহলে প্রথম অতিরিক্ত বিন্দু থাকবে আমাদের 25.5, আর শেষের অতিরিক্ত বিন্দু থাকবে 10 ঘর বাড়ায় দেবো শেষেরটার জন্য, তাহলে 100.5। এই দুটো অতিরিক্ত বিন্দু আমরা নিব। এটা কিন্তু লিখতে হবে না, তোমার ছকে তুমি পেন্সিল দিয়ে ছোট করে লিখতে পারো মনে রাখার জন্য। তাছাড়া কিন্তু ওইভাবে আমাদের এটা দেখানোর প্রয়োজন নেই। তাহলে আমরা এখন উলম্ব ভাবে অয় অক্ষকে নেব ঠিক খারাপ ভাবে একটা মোটা দাগের উপর দিয়ে, তার আনুভূমিক ভাবে আমরা এক্স অক্ষকে নিয়ে নিলাম। তাহলে এটা অয় অক্ষ, এটা আমাদের মূল বিন্দু। তাহলে এখন আমরা ভাঙা অংশ দ্বারা, যেটা আমাদের প্রথম শুরুর এক্স অক্ষ বরাবর যেহেতু মধ্যমান থাকবে, তাহলে এখানে আমরা লিখবো 25.5 কে 5 পর্যন্ত বোঝানো হয়েছে। তাহলে আমরা এভাবে ভেঙে দেবো, ভেঙে দিয়ে এই বিন্দুতেই লিখবো আমরা 25.5। তাহলে এই বিন্দুতে আমরা কত লিখবো? 35.5। তারপরে এই বিন্দুতে কত লিখবো? 45.5। তারপরে 5 ঘরে যে আমরা লিখবো 55.5। তারপরে 5 ঘরে যায় কিন্তু আমরা লিখবো 65.5। তারপরে 5 ঘরে যায় লিখবো আমরা 75.5। তারপরে 5 ঘরে যায় কিন্তু আমরা লিখবো 85.5। তারপরে 5 ঘরে যায় কিন্তু আমরা লিখবো 95.5 এবং লাস্টের 5 ঘরে যায় আমরা লিখবো 100.5। এভাবে লেখা শেষ। এখন আমরা গণসংখ্যাগুলো আগের মতো দেখো, গণসংখ্যা এখান থেকে যে এই মোটা দাগ থেকে এই মোটা দাগ পর্যন্ত আমাদের 5টা ঘর থাকবে। 5টা ঘর হলো আমরা 5ই লিখবো। তারপরে মোটা দাগে আমরা 10 লিখবো এবং 15 লিখবো, কারণ আমাদের গণসংখ্যা আছে সর্বোচ্চ 12, 15 পর্যন্ত আমাদের উঠবে না বা লাগবে না। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর দেখো আমাদের 35.5 থেকে যদি 25.5 বাদ দিই 10 হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 5 বর্গ ঘরের মধ্যে আমরা কত একক লিখলাম? 10 একক লিখছি। আর এখানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। তাহলে অক্ষ বরাবর কিন্তু আমরা 5 এককই রাখছি আগেরটার মতো। তাহলে এখানে কি বসাচ্ছি? আমরা মধ্যমান কিন্তু বসিয়েছি। তাহলে মধ্যমান আমরা এক্স অক্ষ বরাবর বসিয়েছি এবং এখানে কিন্তু আগের মতোই গণসংখ্যাকে আমরা বসিয়েছি। এখন আমরা 25 ওটা নাই, ওটাতে নাই, তাহলে 35.5 জন্য 4, তাহলে 35.5 জন্য আমরা
4 ঘর যাব। তারপরে 45.5 জন্য 6, 45.5 জন্য 6, তাহলে আমরা আরো 2 ঘর উপরে যাব। এখন এই বিন্দু আর এই বিন্দু স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে যোগ করে দিবা। তারপরে 55.5 জন্য 8, 55.5 জন্য 8, তাহলে এটা যদি 5 হয়, ধরো আরো 3 ঘর উপরে গেলাম, তাহলে এটা ধরলাম আমরা 8, তাহলে এটা স্কেল দিয়ে আমরা যোগ করে দিব। তারপর 12, তাহলে 65.8, আরো 4 ঘর যাব, ধরো এই জায়গায় আমরা পেলাম 12, তাহলে এটা আমরা যোগ করে দিব। তারপরে 75.5 যে আবার 9, 75.5 যে ধরো আমরা 9 কে গুণে এখানে পেলাম, তাহলে এটা যোগ করে দিব। তারপরে 85.5 যে আবার 7, 85.5 যে 2 ঘর নিচে থাকবে, ধরো 7। তারপরে 95.5 যা 4, তাহলে 95.5 যা ধরলাম, এইটা আমাদের 4 এরকম নিচে নেমে যাবে। এখন অতিরিক্ত বিন্দুর কাজ কি? এই যে এইটা আর এইটা অতিরিক্ত বিন্দুর সাথে যোগ করে দেব। যোগ করে দিলে এরকম যে সোজা হবে তা না, আঁকা বাঁকা হতে পারে। তাহলে এটার নাম বহুভুজ কেন হলো? বহুভুজ, আমরা ত্রিভুজ কি জানি না? ত্রিভুজ জানি আমরা, 3 বাহু বিশিষ্ট যে ক্ষেত্র সেটা ত্রিভুজ। চতুর্ভুজ কাকে বলি? তার চতুর্ভুজ বলি হলো 4 বাহু বিশিষ্ট যে ক্ষেত্র সেটা হলো আমাদের চতুর্ভুজ। তাহলে বহুভুজ বলতে এখানে অনেকগুলো ভুজ, ভুজ মানে কি? বাহু। তাহলে দেখো এখানে এই যে একটা, এখান থেকে এইটুকু একটা বাহু, 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 এবং অতিরিক্ত এখান থেকে এখানে একটা বাহু নিছি, এখান থেকে এখানে একটা বাহু নিছি। এই কারণেই কিন্তু এই লেখচিত্রটার নাম হয়েছে গণসংখ্যা বহুভুজ, কারণ অনেকগুলো বাহু দ্বারা এটা গঠিত। তাহলে আমরা চিত্র লিখবো কি? গণসংখ্যা বহুভুজ। তো আশা করি গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় এখন তোমরা পারবে। তাহলে এইভাবে আমরা গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা অজীব রেখা অঙ্কন করা শিখবো। দেখো এখানে অজীব রেখার জন্য আমাদের এটা থাকবে না, এখানে আমাদের এটা থাকবে না, চেঞ্জ হবে। গণসংখ্যা বহুভুজ এখানে এ অংশটুকু থাকবে না, এখানে এটা থাকবে না, এখানে কি থাকে আমরা পরে দেখতেছি, আমরা পরে পূরণ করতেছি। তাহলে দেখো অজীব রেখা অঙ্কন করব আমরা। তাহলে অজীব রেখা অঙ্কন, তাহলে অজীব রেখা কিভাবে অঙ্কন করব? দেখো অজীব রেখা অঙ্কন করার জন্য ছকটাকে আমরা 3টা কলামে, কিন্তু এটাকেও 3টা কলামে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি থাকবে, শ্রেণীব্যাপ্তি থাকবে, এখানে থাকবে গণসংখ্যা, আর এখানে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা এই 3টা কলাম আমাদের। তাহলে শ্রেণীব্যাপ্তি তো দেয়াই আছে আমাদের 31 থেকে 40, তারপরে দেয়া আছে 41 থেকে 50, তারপরে দেয়া আছে 51 থেকে 60, তারপরে দেয়া আছে 61 থেকে 70, তারপরে দেয়া আছে 71 থেকে 80, তারপরে দেয়া আছে 81 থেকে 90, এবং শেষে দেয়া আছে 91 থেকে 100। তাহলে গণসংখ্যা আমাদের কি দেয়া আছে দেখো, 4, 6, 8, 12, 9, 7, 4। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমরা যখন মধ্যক বের করছিলাম তখন কিন্তু আমরা এইরকম ছক আঁকছিলাম। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা 4 এখানে লিখবো, তাহলে উপর থেকে 2টা যোগ করে 10, তাহলে এখানে লিখবো তাহলে এই কোনাকুনি যোগ করে 18, এখানে লিখবো তাহলে এই 2টা যোগ করে 30, এখানে লিখবো 39, এখানে 46 এবং এখানে 50।
তাহলে এখানে ছক কাগজে আমরা কি বসাবো? ছক কাগজে এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চমান। শ্রেণীব্যাপ্তির উচ্চমান কত? এই যা 40, এই শ্রেণীব্যাপ্তির 50, এই শ্রেণীব্যাপ্তির 60, এখানে 70, এখানে 80, এখানে 90, এখানে 100। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজের জন্য কিন্তু আমরা দুটো অতিরিক্ত বিন্দু নিয়েছিলাম, শুরুতে এবং শেষে। এখানে শুরুতে আমাদের একটা অতিরিক্ত বিন্দু নিতে হবে। এখানে 40 থেকে 50, 50 থেকে 60 কত করে বাড়ছে? 10 করে। তাহলে 10 ঘর যদি আমরা আগে যাই তাহলে আমাদের এখানে কিন্তু 30 হবে। তার মানে অতিরিক্ত যে বিন্দুটা আমরা নিব সেটা আমাদের 30 হবে। এখন তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি লিখবো? শ্রেণীব্যাপ্তির উচ্চমান, শ্রেণীব্যাপ্তির উচ্চমানটা আমরা এক্স অক্ষ বরাবর বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে, ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে কি আঁকাবো? অজীব রেখা। তাহলে আমরা লিখবো অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো ছক কাগজের ভাঙা অংশ দ্বারা। তাহলে শুরু হবে এক্স অক্ষ বরাবর যেটা বসাবো, সেই এক্স অক্ষ বরাবর যেটা শুরু হবে 0 থেকে তত পর্যন্ত কিন্তু ভাঙা অংশ দ্বারা আমরা বুঝবো। তাহলে 30 থেকে শুরু করবো, যেহেতু অতিরিক্ত একটা বিন্দু নেব। তাহলে 0 থেকে আমরা 30 পর্যন্ত বোঝানো হয়েছে, এটা আমরা বলে দিলাম। এখন আমরা অক্ষ আঁকাবো উলম্ব ভাবে, একদম লম্ব ভাবে আমরা অক্ষ আঁকালাম এবং আনুভূমিক ভাবে আমরা এক্স অক্ষ নিলাম। তাহলে এটা এক্স অক্ষ, এটা অয় অক্ষ, এটা আমাদের 0, এটা ভেঙে দিলাম। তাহলে ভাঙা অংশ দ্বারা কতটুকু বোঝাতে চাইছি আমরা? 0 থেকে 30 পর্যন্ত। তাহলে 30 এর পরে কি আছে? 40 আছে, 40 এর পরে আছে 5 ঘর, এটা আমরা 5 ঘর পর পর লিখতেছি। 50, 50 এর পরে আছে আমাদের 60, 60 এর পরে 70, 70 এর পরে 80, 80 এর পরে 90, 90 এর পরে আমাদের 100। এখন আমরা যেহেতু অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা 50 কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা জায়গার প্রয়োজন, তাইলে আমরা একটু ছোট করে দিব। তাহলে আমরা 5 ঘরের মধ্যে ধরলাম আমরা 10 এককে বসালাম। 10, পরের 5 ঘরে আমরা 20, তারপরের 5 ঘরে আমরা 30, তারপরের 5 ঘরে আমরা 40 এবং তারপরের 5 ঘরে আমরা 50 কে বসালাম। এখন আমরা এই অংশটা পূরণ করে দেবো। আমরা 30 এর পরে 40, 40 এর পরে 50, তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দিলে 10, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু 5 বর্গ ঘরের মধ্যে 10 একককেই বসিয়েছি। এখন আমরা অয় অক্ষ বরাবর যদি যাই তাহলে কিন্তু 10 এর পরে 20, 20 এর পরে 30, তার মানে অয় অক্ষ বরাবরও কিন্তু এখন আমরা 10 এককই, 5 ঘরের মধ্যে কিন্তু আমরা 10 এককই বসিয়েছি। এখন আমরা গ্রাফটা এঁকে ফেলবো। কিভাবে আঁকবো দেখো, এই গ্রাফে যখন অয় অক্ষ বরাবর আমরা বসাবো তখন যেহেতু আমরা 5 ঘরের মধ্যে 10 একক লিখছি, এগুলোকে 2 দ্বারা তুমি ভাগ করে নিবা। প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা ভাগ করে নিচ্ছি। তাহলে এই যে একদম শেষের যে সংখ্যাগুলো, এত করে ঘর আমরা অয় অক্ষ বরাবর উঠবো। এটা তোমরা পেন্সিল দিয়ে যখন পরীক্ষার খাতায় লিখবা, পেন্সিল দিয়ে তোমরা করতে পারো। তারপরে লেখা হয়ে গেলে তোমরা রাবার দিয়ে একটু মুছে দিলা। দেখো তাহলে আমরা কোথা থেকে শুরু করবো? 40। যখন 40 তখন আমাদের কয় ঘর যেতে হবে? 2 ঘর। তাহলে আমরা গ্রাফের এক মোটা দাগ থেকে আরেক মোটা দাগে 5 ঘর আছে, আমরা সেই হিসাবে 2টা ঘর গুণে 2 ঘরে যাব। তাহলে এখানে গেলাম। তারপরে আমাদের 50 এর জন্য 5 ঘর যেতে হবে, তাহলে 50 বরাবর আমরা 5 ঘর উপরে উঠবো। তারপরে 60 এর জন্য আমরা 9 ঘর যাব, তাহলে 60, তাহলে এখানে যদি 5 ঘর হয় তাহলে আরো 4 ঘর উপরে যাব, তাহলে ধরো এটা আমরা 9 ঘর পেলাম। 70 এর জন্য আমরা যাব 15 ঘর, তাহলে 70 এর জন্য এই যে 10, ধরো প্রথম মোটা দাগে 5 থাকবে, তারপরে মোটা দাগে 10, তারপরে মোটা দাগে যায় আমরা 15 কে পেয়ে যাব। তারপরে 19.5, তাহলে এটা যদি 15 হয় এই লেভেলে, তাহলে আরো 4 ঘর যাব, 4 ঘর গেলে আমাদের 19, আরেক ঘরে গেলে 20, তাহলে 19 আর 20 এর ঠিক মাঝখানে আমরা বিন্দুটা নেব। তারপর আমরা 90 এর জন্য 23, তাই 90, এটা যদি আমাদের 19.5 হয় তারপরে আমাদের 20 থাকবে, তাহলে 20 এর পরে আরো 3 ঘর গেলে কিন্তু আমরা 23 কে পেয়ে যাব। তারপরে আমরা 100 এর জন্য আমাদের 25 ঘর, এই দাগ থেকে প্রথম মোটা দাগে গেলে 5 ঘর, তারপরে মোটা দাগে গেলে 10 ঘর, তারপর মোটা দাগে গেলে
15 ঘর, তারপরে মোটা দাগে গেলে 20 ঘর, তারপরে মোটা দাগে গেলে কিন্তু আমাদের 25 ঘর হবে। তাহলে এখন আমরা এই গ্রাফটা কিন্তু পেন্সিল দিয়ে স্মুথলি তুলে দিবা, এটা কিন্তু স্কেল, এখানে স্কেল ধরবা না। তাহলে আমার শুরু করতে হবে, এই যে অতিরিক্ত যে 30টা নিছি, এই 30 থেকে আমরা এই রকম ধীরে ধীরে আমরা রেখাটাকে তুলে দিব, এবং ওই বিন্দুগুলো দিয়ে যেন আমরা যে বিন্দুগুলো পাইছি সেই বিন্দুগুলো দিয়ে যেন যায়। তাহলে এখানে আমরা এক্স অক্ষ বরাবর কি বসাইছি, উচ্চমানকে বসাইছি, উচ্চমান। আর অয় অক্ষ বরাবর আমরা কি বসিয়েছিলাম, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। চিত্রটা আমরা কি আঁকালাম, তাহলে চিত্র আঁকালাম হলো আমরা অজীব রেখা, চিত্র আঁকালাম অজীব রেখা। তাহলে আমরা কিন্তু একে একে সবগুলো অপশন, যে 6টা অপশনের কথা বলছিলাম, সবগুলো অপশনই কিন্তু আমরা শিখে ফেললাম। এখন সবসময় যেভাবে ছক দেওয়া থাকবে তা কিন্তু না, ঢালাও ভাবে সংখ্যা দিয়ে দিতে পারে, 20টা বা 25টা বা 30টা বা 50টা, যাই হোক। সেটা কিভাবে করা লাগে আরেকটু ধৈর্য ধরো, খুবই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 6টার নিয়ম তুমি যদি জানো, তুমি যে সৃজনশীলটাতেই যাও বোর্ড কোশ্চেনে, দেখবা যে এই 6টা নিয়মের মধ্যে থেকেই আছে, এর বাইরে কিন্তু নাই। কত কিছু ভিন্নতা আছে, সেগুলো নিয়ে তোমরা চাইলে আমি আলোচনা করব। তো যাই হোক, তাহলে আমরা যদি আবার একটু মনে করার চেষ্টা করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, মনে রাখবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য ছকটাকে 5টা কলামে ভাগ করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা মনে রাখবো। মধ্যক নির্ণয়ের জন্য আমরা ছকটাকে 3টা কলামে ভাগ করব। তারপরে 3টা কলামে ভাগ করার পরে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমাদের মনে রাখতে হবে। প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের প্রদত্ত যে ছক থাকবে ওইটাই থাকবে, নতুন করে কোনো ছকের দরকার নাই। তাহলে আয়তলেখের জন্য আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা গ্রাফের জন্যই কিন্তু আমরা 3টা করে কলামই পেয়েছি। তাহলে আয়তলেখে এক্স অক্ষ বরাবর আমরা কি রাখছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অয় অক্ষ বরাবর আমরা কি রাখছি, গণসংখ্যা। তারপরে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর কি রাখছি, মধ্যমানকে রাখছি, আর অয় অক্ষ বরাবর রাখছি আমাদের গণসংখ্যা। আর অজীব রেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমাদের উচ্চ সীমা, মানে শ্রেণীব্যক্তির যে উচ্চ মানটা বা বড় মানটা, সেই মানটাকে আমরা এক্স অক্ষ বরাবর বসিয়েছি, এবং অয় অক্ষ বরাবর আমরা কাকে বসিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা। এখন খেয়াল করো এই 3টার মধ্যে সিমিলারিটি কি, অয় অক্ষ বরাবর কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই গণসংখ্যাই ছিল, শুধু অজীব রেখার ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা হবে। আর বাদ বাকি এক্স অক্ষ বরাবর আমরা আয়তলেখে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসিয়ে সংখ্যা বহুভুজে আমরা বসিয়েছি মধ্যমান, এবং অজীব রেখার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর বসিয়েছি শ্রেণীব্যক্তির উচ্চমান। এই কথাগুলো মনে রাখলে এটা একদম তুমি ইজিলি পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে পারবে। এখন আমি ঢালাওভাবে কিছু সংখ্যা দেওয়া থাকলে সেটা কিভাবে এই ছকে কনভার্ট করতে হয় সেটা একটু তোমাদের দেখাবো, তারপরে এই অধ্যায় আমাদের পুরোপুরি শেষ। তাহলে এখন যদি ছকের পরিবর্তে এইভাবে ঢালাওভাবে কিছু সংখ্যা দিয়ে বলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা মধ্যক বা প্রচুরক নির্ণয় করতে বলে, বা অন্য অপশনগুলো করতে বলে, তাহলে এটাকে আমরা পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে পারবো? এই সংখ্যাগুলোকে আমরা ছকে পরিণত করব। এখানে অনেক সময় বলে দিতে পারে যে শ্রেণীব্যক্তি 5 ধরে বা 7 ধরে বা শ্রেণীব্যক্তি 10 ধরে, যে কোনো একটা বলে দিতে পারে, আবার না বলে দিতে পারে যে উপযুক্ত শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান ধরে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে আমাদের ধরে নিলাম যে এখানে দেয়া নাই, তো তার আগে আমরা এখানে সমাধানটা এখান থেকে আমরা কিভাবে করব, দেখো গণসংখ্যা নিবেশন সারণীটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের সব কাজ হুবহু আগের মতোই। তাহলে এখানে সমাধান করার জন্য আমরা লিখব কি, যে এখানে সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, তাহলে এখানে সবচেয়ে বড় যে মানটা এইটাকে আমাদের খুঁজতে হবে। তাহলে আমরা একটু খুঁজে দেখি যে এখানে দেখো একটু আন্ডারলাইন করলাম যে 98, দেখি 98 চাইতে বড় আর কোনো মান আমাদের এখানে আছে কিনা, না। তাহলে এখানে সর্বোচ্চ মান হলো আমাদের 98, তাহলে আমরা 98 এখানে লিখে ফেললাম। সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মানটা হবে আমাদের, ছোট মানটা আমরা সবচেয়ে ছোট মানটা খুঁজবো এখান থেকে, যে সবচেয়ে ছোট মান কত। দেখো
এই 32টাকে আমরা একটু মার্ক করি যে 32-এর চাইতে ছোট কোনো সংখ্যা আছে কিনা। এই লাইনে 32-এর চাইতে ছোট সংখ্যা নাই, এই লাইনে নাই, এই লাইনে তো 32-ই সবচেয়ে ছোট সংখ্যা, এই লাইনে 41 সবচেয়ে ছোট সংখ্যা, এখানে 39, অর্থাৎ 32 আমাদের সর্বনিম্ন মান। তাহলে আমরা 32টা লিখে ফেললাম। এখন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান থেকে আমরা কি করব, পরিসর বের করব। তাহলে পরিসর কত হবে আমাদের? পরিসর হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের আসবে 6 যোগ 1, এটা আমাদের আসবে 67। তাহলে এখন আমরা শ্রেণীব্যক্তি যেহেতু বলা নাই, আমরা ধরে নিলাম শ্রেণীব্যক্তি এমন ভাবে ধরবো যেন আমাদের শ্রেণী সংখ্যা 5-7টার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 7×10 = 70, মানে 10টার কাছাকাছি শ্রেণী সংখ্যা যাবে। আমরা 7 না ধরে 10 দিয়ে করলে কিন্তু আমাদের 6-7টা শ্রেণী সংখ্যা হলেই হবে। তাহলে আমরা লিখবো যে এখানে ধরি শ্রেণী ব্যবধান 10। তাহলে সুতরাং শ্রেণী সংখ্যাটা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, তাহলে পরিসর কত? পরিসর আমাদের 67, শ্রেণী ব্যবধান 10। তাহলে যদি দশমিকের পরে 1 থাকুক আর যাই থাকুক, দশমিক আসলেই আমরা তার পরের পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমাদের 7, অর্থাৎ 7টা আমাদের শ্রেণী সংখ্যা হলে কিন্তু হচ্ছে। তাহলে তোমরা নিজ দিয়ে আঁকাবে, আমি একটু বোর্ডের জায়গার সংকটের কারণে আমি এই পাশ দিয়ে আঁকানোর চেষ্টা করতেছি। দেখো, এখন আমরা এখানে শ্রেণী ব্যক্তি এখানে রাখবো আমরা টেলি, আর এইখানে রাখবো গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যক্তি তো আমরা কত ধরছি? শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এটা কিন্তু 10 ধরছি। তাহলে শুরু করবো কোথা থেকে? শুরুটা করতে হবে আমাদের সর্বনিম্নতা থেকে। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি 32 থেকে শুরু হবে। তাহলে 32 থেকে আমরা ব্যক্তি 10, তাহলে 9 ঘর যেতে হবে। আসলে আমাদের 41 হবে, কারণ 41 থেকে যদি আমরা 32কে বিয়োগ করি তাহলে 9 হবে, এবং 9-এর সাথে 1 যোগ করলে আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু 10 হবে। তাহলে আমরা এটা লিখলাম। তারপরে আমরা 42 থেকে 51 পর্যন্ত লিখব। আমাদের কয়টা শ্রেণী সংখ্যা হবে? এই যে 7টা, তাহলে 1-2টা শ্রেণী সংখ্যা কিন্তু আমাদের হয়েছে। তাহলে 52 থেকে আমাদের কত হবে? 61 হবে। তারপরে 62 থেকে কিন্তু আমাদের হবে 71, আবার 72 থেকে কিন্তু আমাদের হবে 81। এই কয়টা শ্রেণী সংখ্যা হয়েছে দেখি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আরো 2টা লাগবে। দেখো, তাহলে 82 থেকে কিন্তু আমাদের 91, এবং শেষে আমাদের 92 থেকে আমাদের হবে 101। তাহলে এখন আমরা দেখো টেলি, এখানে আমরা খুঁজতে যাব না 32 থেকে 41-এর মধ্যে কারা কারা আছে, ওইভাবে খুঁজবো না, আমরা শুরু থেকে শুরু করব। আমরা দেখলাম এখানে প্রথমেই 76 আছে। তাহলে 76 আমার কোন সীমার মধ্যে পড়ছে? এই যে এখানে আমাদের 76 আছে, তাহলে আমরা এইভাবে খারাপভাবে একটা দাগ দিয়ে দেবো। তারপরে আমাদের 65 কোথায় পড়ছে? এই যে এখানে 65 আছে, কারণ এখানে 62 থেকে 71 পর্যন্ত। 98 কোথায় আছে? একদম শেষের ঘরে আমাদের 98 আছে। তারপরে আমাদের 79 কোথায় আছে? 79টা আমাদের আছে এই যে এই ঘরের মধ্যে আমাদের 79 আছে। তারপর 64 কোথায় আছে? 64 যদি আমরা খুঁজি এই ঘরের মধ্যে আমাদের 64কে পাবো। তারপরে 68 কোথায় আছে? 68কে যদি আমরা খুঁজি এই যে 62 থেকে 71 এই ঘরের মধ্যে আমাদের 68 আছে।
তারপর 56 কোথায় আছে? 56 আছে হলো আমাদের এই ঘরের মধ্যে। তারপরে 73 কোথায় আছে? 73 কে যদি খুঁজি, এখানে 72 থেকে শুরু হয়ে 81 পর্যন্ত, তাহলে 73 আমরা এখানে পাবো। তাহলে 83 আমাদের কোথায় আছে? এখানে 82 থেকে 91 পর্যন্ত, তাহলে 83 আমাদের এই ঘরের মধ্যে আছে। 57 আমাদের কোথায় আছে? দেখো 57 আমাদের এখানে আছে। তারপর 55 আমাদের কোথায় আছে? 55 আমাদের এই ঘরে আছে। তারপর 92 আমাদের কোথায় আছে? এখানে 91 শেষ, তাহলে 92 আমাদের এখানে আছে। তারপরে 45 আমরা কোথায় পাবো? 45 আমরা এই যে দ্বিতীয় ঘরে 42 থেকে আমরা এখানে পাবো। 77 আমাদের কোথায় আছে? 77 আমাদের এই ঘরের মধ্যে আছে। তারপরে 87 আমাদের কোথায় আছে? 87 আমাদের এই ঘরের মধ্যে আছে। 46 আমাদের কোথায় আছে? দেখো 46 আমাদের এই ঘরে আছে। তারপরে 32 আমাদের কোথায় আছে? একদম উপরের ঘরে। তারপরে 75 আমাদের কোথায় আছে? 75 আছে হলো আমাদের এই ঘরের মধ্যে। তাহলে দেখো এখানে অলরেডি 4টা দিছি, তাহলে 5 নাম্বার দাগটা আমরা এভাবে আড়াআড়ি দেবো, তার মানে ওখানে 5টা হয়ে গেছে অলরেডি। তারপরে 89 আমরা কোথায় আছে? 89 আছে আমাদের এইখানে। তারপরে 48 কোথায় আছে? 48 আছে আমাদের এইখানে। তারপরে 97 কোথায় আছে? 97 আছে আমাদের লাস্টের ঘরে। তারপরে 88 আমাদের কোথায় আছে? 88 আছে আমাদের এই ঘরে। তারপরে 65 আমাদের কোথায় আছে? 65 আছে আমাদের এই ঘরে। তারপরে 73 আমাদের কোথায় আছে? 73 আছে আমাদের এই ঘরে। তাহলে 93 আমাদের কোথায় আছে? 93 আছে আমাদের এই যে লাস্টের ঘরে। তারপরে 58 আমাদের কোথায় আছে? 58 আছে আমাদের এই ঘরে। তারপরে 41 আমাদের কোথায় আছে? 41 আছে আমাদের উপরের ঘরে। তারপরে 69 আমাদের কোথায় আছে? 69 আছে হলো আমাদের এই ঘরের মধ্যে। তাহলে 4টা আছে, তাহলে 5 নাম্বার দাগটা আমরা আড়াআড়ি দিলাম। তারপরে 63 আমাদের কোথায় আছে? 63 আমাদের এই ঘরের মধ্যেই আছে। তারপরে 39 আমাদের কোথায় আছে? 39 আমাদের এই ঘরের মধ্যে আছে। তাহলে এখন আমরা দেখো গণসংখ্যা কি কি লিখবো। গণসংখ্যা লিখবো আমরা, এখানে কয়টা দাগ পাইছি? 3টা, তাহলে আমাদের 3টা গণসংখ্যা। এখানে কয়টা? এখানেও 3টা পাইছি। এখানে কয়টা দাগ পাইছি? 4টা দাগ পাইছি। এখানে একটু 5টা একে 6টা পাইছি। এখানে কয়টা পেলাম? এখানেও 6টা পেলাম। এখানে কয়টা পেলাম? 4টা পেলাম। এখানেও 4টা পেলাম। এখন ঠিক আছে কিনা এটা যাচাইয়ের জন্য আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন ছিল? বলছিল 30 জন। তাহলে আমরা যদি এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি যোগ করি, 3 3 6, 4 10, 16, 16 আর 6 22, 22 আর 4 26, 26 আর 4 30, অর্থাৎ আমরা 30 জনকে এখানে অন্তর্ভুক্ত করছি। এখন দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, আমরা যখন এখানে উপর দিয়ে আমাদের ছক ছিল, সেই প্রদত্ত ছকে কি ছিল? শ্রেণীব্যাপ্তি ছিল আর গণসংখ্যা ছিল। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা পেয়ে গেছি মানে কি? আমরা এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো, মধ্যক নির্ণয় করতে পারবো, প্রচুরক নির্ণয় করতে পারবো, আয়তলেখ অঙ্কন করতে পারবো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো এবং অজীব রেখাও অঙ্কন করতে পারবো। তাহলে এভাবে ঢালাও ভাবে সংখ্যা দেওয়া থাকলে ঘাবড়ানোর কিছু নাই, আমরা এইভাবে ছকটাকে তৈরি করে নেব। তো সাধারণত এটা থাকে কিন্তু একটু কম, ছকটাই বেশি দেওয়া থাকে। তবে দুইভাবেই আমরা শিখে রাখলাম, তোমাদের যেন সমস্যা না হয়। আশা করি পরিসংখ্যান নিয়ে তোমাদের আর কোনো, অন্তত খ এবং গ অ্যান্সার করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা অনায়াসেই খ এবং গ অ্যান্সার করতে পারবে, যেখান থেকে কোশ্চেন থাকুক না কেন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।